ভারতের পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৩ সেনা ও ৪ হামলাকারী নিহত। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করতে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা ওবামার। সোমবার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে বৈঠক। পুনর্দখলের ৫ দিনের মাথায় ইরাকের রামাদি শহরের সেনা ক্যাম্পে আইএসের হামলা। গেল ১ মাসে আইএস ও ইরাকি বাহিনীর লড়াইয়ে মারা গেছে ১,০০০ মানুষ। এবং ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার দায়ে সৌদি আরবের শীর্ষ শিয়া নেতার শিরশ্ছেদ। একই অপরাধে আরও ৪৬ জনেরও মৃত্যুদণ্ড কার্যকর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ২ সেনা ও ৪ হামলাকারী নিহত হয়েছে। শনিবার ভোরে এই হামলার পর পাঠানকোট জম্মু মহাসড়কে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানায়, সামরিক পোশাকে ৪ জন সশস্ত্র সন্ত্রাসী পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। হামলার ব্যাপারে গোয়েন্দা সতর্ক বার্তা বাস্তবে ভয়াবহ রূপ নেয় শনিবার ভারতীয় সময় ভোর ৩:৩০টায়। পাকিস্তান সীমান্তের ৫০ কিলোমিটার দূরে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় একদল বন্দুকধারী। পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটে। তবে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘটনাস্থল থেকে কয়েকজন বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের খোঁজে চলছে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এই ঘটনায় পাকিস্তানপন্থী জৈশ-ই মোহাম্মদ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম। শুক্রবার ছিনতাই হওয়া পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়। সন্ত্রাসীদের ধরতে রাস্তার গাড়িগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। এদিকে এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে পাক ভারত সম্পর্কের অগ্রগতিকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য প্রতিবেশী দেশের মতোই পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত, তবে সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। গেল বছরের আগস্টে রাজ্যের গুরুদাসপুরের এক পুলিশ স্টেশনে সন্ত্রাসীরা হামলার পর দ্বিতীয়বারের মতো পাঞ্জাবে এমন ঘটনা ঘটল। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে অজ্ঞাত একটি দল পাকিস্তান ও আইএসের পতাকা উড়ানোর পর পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানী শ্রীনগরে জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত আইএস ও পাকিস্তানের জাতীয় পতাকা উড়ায় অজ্ঞাত একটি দল। এরপর তারা মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ও জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ মোহাম্মদ সাঈদের পোস্টার নিয়ে পদযাত্রা করে এবং ভারত বিরোধী স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে দলটি। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করতে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে ৪ জন। এর মধ্যেই পেনসিলভেনিয়ায় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশের বিভিন্ন হামলার নিন্দা জানিয়ে শুক্রবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। স্থানীয় বর্ণবাদ বিরোধী সামাজিক সংগঠন ফিলি কোয়ালিশন ফর রিয়াল জাস্টিস আয়োজিত এই সমাবেশে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীরাও যোগ দেয়। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সময় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ব্যাটসন অ্যাভিনিউ এলাকায় এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। পরে ৫৪ বছর বয়সী ওই বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তারই ছেলে গুলি চালালে নিহত হয় হামলাকারীও। পুলিশ ঘটনাস্থল থেকে 4টি মৃতদেহ উদ্ধার ও বন্দুকধারীর ছেলেকে গ্রেফতার করেছে। তবে নিহতদের কিংবা আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শুক্রবার নববর্ষের ভাষণে আগ্নেয়াস্ত্র সহিংসতা দমনে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেস এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্রের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যেই আমি এ বিষয়ে আইনগত বিভিন্ন দিক নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করব। যুক্তরাষ্ট্রে অনেক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহিংসতা বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমাকে চিঠি দিয়েছেন। আমার কার্যালয়ের যতটুকু ক্ষমতা আছে অস্ত্র নিয়ন্ত্রণে তার সবটুকু ব্যবহার করব আমি।
every single day. 2012 সালের ডিসেম্বরে কানেটিকাটে একটি প্রাথমিক স্কুলে গুলির ঘটনায় 20 শিশুসহ 26 জন নিহত হওয়ার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের যৌথ উদ্যোগে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয়, কিন্তু কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রয়োজনীয় 60টি ভোট থেকে মাত্র 3টি ভোট কম পাওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এর প্রায় 3 বছর পর গেল ডিসেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনোয় সন্ত্রাসী হামলায় 14 জন নিহত হলে আবারও ডেমোক্র্যাট আইন প্রণেতারা সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন করার প্রস্তাব এনে ভোটের আয়োজন করলে সেবারের প্রচেষ্টাও ব্যর্থ হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আইএসের কাছ থেকে পুনরুদ্ধারের 5 দিনের মাথায় ইরাকের রামাদি শহরের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে আইএস। জাতিসংঘের হিসেব মতে ইরাকে বিদায়ী বছরের শেষ এক মাসে আইএস ও সরকারি বাহিনীর লড়াইয়ে মারা গেছে 1000 মানুষ। এদিকে জার্মানিতে আইএস জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে মিউনিখ পুলিশ। গেল বছরের মে মাস থেকে আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে ইরাকি সেনাবাহিনী। গেল রোববারের এই সাফল্য মাত্র কয়েকদিনের মাথায় ম্লান হতে বসেছে শহরটির এক সেনা ক্যাম্পে আইএস জঙ্গিদের গাড়ি বোমা হামলায়। শুক্রবারের এই ঘটনার পর মার্কিন বিমান হামলার সহায়তায় ওই এলাকায় আবারও আইএস বিরোধী অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। এরই মধ্যে ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সিস্তানি ঘোষণা করেছেন, আইএসের সঙ্গে যুক্ত সুন্নি শরণার্থীরা ইরাকি সেনাদের দখলে নেওয়া এলাকায় ফিরে আসতে পারবে না। সিস্তানির মুখপাত্র জানান, যারা নিজেদের বাড়িঘরে ফিরে আসতে চাইবে তাদের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীকেও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে জঙ্গিরা ফিরে আসতে পারবে না। তা না হলে সবার জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়াবে শরণার্থীদের ফিরে আসার বিষয়টি। ইরাকের সরকারি বাহিনী ও আইএসের লড়াইয়ে 2015 সালে নিহত হয়েছে 7,500 বেসামরিক নাগরিক, আহত হয়েছে অন্তত 15,000। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে মারা গেছে 1000 জন, যাদের মধ্যে 506 জনই বেসামরিক মানুষ। এদিকে ইরাক ও সিরিয়ার জঙ্গিরা জার্মানির মিউনিখে হামলার পরিকল্পনা করছিল বলে জানতে পেরেছে দেশটির পুলিশ। মিউনিখের পুলিশ প্রধান জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই দুটি ট্রেন স্টেশনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে তথ্য পেয়েছেন তারা। 5 থেকে 7 জন সন্দেহভাজনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আইএসকে বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তাদেরকে ইসরায়েলি স্বার্থ রক্ষার বাহিনী বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ। এর আগে যুক্তরাষ্ট্রের সিআইএ ও এনএস এর সাবেক এজেন্ট এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে জানা গিয়েছিল, আইএস নেতা আবু বকর আল বাগদাদি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে প্রশিক্ষণ পাওয়া চর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় দেশটির যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত 12 কুর্দি যোদ্ধা। এছাড়াও এই অভিযানে নিহত হন এক তুর্কি সেনা ও 2 পুলিশ কর্মকর্তা। দেশটির সেনাবাহিনী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার দেশটির দিয়ার বাকির শহরে কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিপুল সংখ্যক ট্যাঙ্কের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা কয়েকটি ভবন লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছুড়লে কুর্দি যোদ্ধারাও সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন এক সেনা ও অন্তত 12 কুর্দি যোদ্ধা। এর আগে বৃহস্পতিবার দেশটির সিজার ও সুর শহরে কুর্দি যোদ্ধাদের রকেট হামলায় নিহত হন 2 পুলিশ সদস্য। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ফরাসি রেস্টুরেন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 2 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 15 জন। পুলিশ জানায়, শুক্রবার রাজধানীর লা জার্দিন রেস্টুরেন্টে এই হামলা চালানো হয়। হামলার পরপরই সেখানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গুলি বিনিময় হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ঘটনাস্থল থেকে পুলিশ এক হামলাকারীকে গ্রেফতার করেছে। নিহতদের মধ্যে 12 বছরের এক শিশুও রয়েছে। এছাড়াও হতাহতদের সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে। জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। ইয়েমেন থেকে সৌদি আরব সীমান্তে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 24 জন সৌদি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি। ওই ঘটনায় আরও 37 জন সেনা আহত হয় বলে জানায় ইয়েমেনের সরকার বিরোধী হাউথি বিদ্রোহী গোষ্ঠী। তবে এই ঘটনায় 2 শিশুসহ 3 বেসামরিক নাগরিক নিহতের কথা জানায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। শুক্রবার সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের আল কাসেম সেনা ঘাঁটিতে অন্তত 18টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করা হয়।
এছাড়া রকেট হামলা চালানো হয় সালাহ এলাকায় সৌদি সামরিক ঘাঁটিতেও। এর আগে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে বর্ডার ক্রসিংয়ে অবস্থান করা সৌদি সেনাবাহিনীর উপর হামলা চালায় ইয়েমেনের এই সামরিক জোট। সৌদি আরবের শীর্ষ শিয়া নেতা নিমর আল নিমর সহ ৪৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অধিকাংশ ব্যক্তি সৌদি নাগরিক। তারা আল কায়দা পক্ষে গেল ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোতে বিভিন্ন হামলায় জড়িত ছিলেন বলে জানানো হয়। তবে দেশটির পূর্বাঞ্চলে সরকার বিরোধী নেতৃত্ব দেওয়া শেখ নিমরকে ২০১২ সালে আটক করা হয়। এরপর গেল বছরের অক্টোবরে সৌদি শাসন অমান্য ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন নিমর। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তেল আবিবের পানশালায় বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত। গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলের বিমান হামলা। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাব হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির তরফ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি আরও সম্প্রসারণের নির্দেশ আসার পরদিন এই ঘোষণা দিল তেহরান। শুক্রবার ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ৫,০০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুর উপর হামলা চালাতে পারে এবার এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে তারা। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ষড়যন্ত্রমূলক আচরণ করছে উল্লেখ করে ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া ও ইরাক সহ মুসলিম বিশ্বে যতদিন পশ্চিম আগ্রাসন চলবে ততদিন ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে বলেও জানায় তেহরান। লিবিয়ার রাজনৈতিক সংকট সমাধানে 2 বিরোধী সরকারের মতৈক্যের পর অগ্রগতি জানাতে দেশটিতে গিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত মার্টিন কপলার। শুক্রবার ত্রিপোলি সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি। দুপক্ষের আলোচনার ভিত্তিতে একটি রাজনৈতিক চুক্তি হবে বলে ত্রিপোলি ভিত্তিক সরকারের প্রতিনিধিরা জাতিসংঘের দূতকে অবহিত করেন। আলোচনা শেষে তিনি জানান, লিবিয়ায় স্থিতিশীলতা ফেরাতে জাতিসংঘের তত্ত্বাবধানে নানা উদ্যোগকেই গুরুত্ব দিচ্ছে লিবিয়ার বিবাদমান 2 সরকার। দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে গেল মাসে জাতিসংঘের মধ্যস্থতায় মতৈক্যে পৌঁছায় ত্রিপোলি ও তব্রুক ভিত্তিক 2 বিরোধী পক্ষ। ফ্রান্সের উত্তরাঞ্চলের অস্থায়ী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার শরণার্থী। সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকায় সেখানকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে সাহায্য সংস্থাগুলো। এদিকে বছরের প্রথম দিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ শেষে তুরস্কের লেসবস দ্বীপে পৌঁছেছে কয়েকটি শরণার্থী দল। নতুন বছর এই শরণার্থীদের জীবনে কোনো আশার বার্তা নিয়ে আসেনি। ফ্রান্সের উত্তরাঞ্চলের ডানকার্ক শহর সংলগ্ন এই শিবিরটিতে ক্রমেই বাড়ছে ছোট ছোট তাঁবুর সংখ্যা। এখানে অস্বাস্থ্যকর পরিবেশেই কাটে আশ্রয় পাওয়া মানুষদের অষ্টপ্রহর। মৌলিক অধিকার তো দূরের কথা, নেই ন্যূনতম বেঁচে থাকার বন্দোবস্ত। আমি ডাক্তার না হলেও মধ্যরাতে প্রসব বেদনায় কাতর কোনো মাকে সাহায্য করার জন্য যখন ডাকা হয় আমি দ্বিধায় পড়ে যাই, কেননা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে একটি জীবন। এই শিবিরের পাশেই ঝকঝকে ছবির মতো সুন্দর সমৃদ্ধ নগর, কিন্তু সেখানকার কেউই শরণার্থীদের এই দুরবস্থা মোচনে আগ্রহ দেখাচ্ছে না। ডানকার্কের পাশেই বন্দরনগরী কেলেতে আরও একটি শিবির। এর অবস্থা অতটা খারাপ না হলেও যুক্তরাজ্যে প্রবেশের আশায় দিনের পর দিন এখানে আটকে আছেন কয়েক হাজার শরণার্থী। ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে স্বেচ্ছাসেবীরা অস্থায়ী তাঁবু তৈরি করে দিচ্ছেন। অস্থায়ী স্কুল ও 2-1টি দোকানের ব্যবস্থাও করা হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখানে প্রত্যেকেরই আলাদা যত্ন দরকার। যুক্তরাজ্য সরকার সে দেশে ঢোকার সবগুলো পথ বন্ধ করে দেয়ায় তাদের কতদিন এখানে থাকতে হবে তা অনিশ্চিত। শরণার্থী শিবিরগুলোর পাশেই টহল দিচ্ছে ফরাসি পুলিশ। টিয়ার শেলের খোসা জানান দিচ্ছে প্রায়ই এর ব্যবহার হয়। এরপরও থেমে নেই শরণার্থী কিংবা অভিবাসীর ঢল। শুক্রবার বছরের প্রথম দিনটিতে তুরস্ক উপকূল থেকে এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছায় কয়েকটি অভিবাসীবাহী নৌকা। সেখানকার স্বেচ্ছাসেবীরা তাদের সাহায্যে এগিয়ে আসে। ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে আসা শরণার্থীদের ফেলে দেয়া ২৫০০ লাইফ জ্যাকেট দিয়ে ৬০ জন স্বেচ্ছাসেবী তৈরি করেছেন শান্তির চিহ্ন। কিন্তু শান্তি কত দূর তা জানে না কেউ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। গুয়াতেমালার একটি কারাগারে দাঙ্গায় ৮ বন্দী নিহত হয়েছে, আহত হয়েছে ২০ জনেরও বেশি। নববর্ষ উপলক্ষে বন্দীদের জন্য আয়োজিত ভোজ সভাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এই সময় বন্দীদের হামলায় নিহত হয় অপর 2 বন্দী। কারাগারের জিনিসপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। বন্দরনগরীর পুয়ের্তো বারিওসে
অবস্থিত কারাগারটিতে 175 জন বন্দী থাকার কথা থাকলেও এখন সেখানে 9 শতাধিক বন্দী রয়েছে গুয়েতেমালার কারাগারগুলোতে প্রায় হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত বন্দী রাখার কারণে কারাগারের নিরাপত্তা কর্মীরাও তাদের সামলাতে সমস্যায় পড়ছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি টানেল প্রকল্পে অগ্নিকাণ্ডে 10 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। গণমাধ্যম জানায় বৃহস্পতিবার রাতে কাশ্মীরের রামবান জেলায় নাসরি টানেল প্রকল্পের চন্দরকোট ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্যাম্পটি প্রকল্পের শ্রমিকদের আবাসস্থল ছিল। অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। নিহত শ্রমিকরা পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন। দুবাইয়ের 64 তলা বিলাসবহুল অ্যাড্রেস হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নববর্ষ উদযাপনের আগে দুবাইয়ের বুর্জ খলিফার কাছে ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হোটেলের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এতে আহত হয় 16 জন। ভবনের 20 তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ঠিক কী কারণে আগুন লাগে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই হংকংয়ে আবার সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সকল নাগরিকের জন্য পেনশন চালুর দাবিতে এই আন্দোলন শুরু করে তারা। হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন ইয়ং এর পদত্যাগেরও দাবি তোলে আন্দোলনকারীরা। লিউং সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত খরচ করে বলেও অভিযোগ করে তারা। এবার সাদা হাতিকে প্রতীক করে এই আন্দোলন শুরু করেছে হংকংয়ের মানুষ। নতুন বছরে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বছরের প্রথম দিন থেকে নিজেদের আওয়াজ জোরালো করতে হবে বলে জানায় আন্দোলনের সংগঠক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল বছর অকুপাই সেন্ট্রালে নামে গণতন্ত্রের পক্ষে হলুদ ছাতার প্রতীকে আন্দোলন করে হংকংয়ের মানুষ। সে সময় আন্দোলনকারীরা প্রধান নির্বাহীর পদত্যাগের দাবি জানান। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে বন্যার পানি কমলেও দক্ষিণাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি। তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্কবাসী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবের এক পানশালায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে অন্তত 2 জন। হামলাকারীদের ধরতে অভিযানের পাশাপাশি এর কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এর মধ্যেই পশ্চিম তীরে গত 2 মাসে পুলিশের গুলিতে নিহত 23 ফিলিস্তিনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে তেল আবিব কর্তৃপক্ষ। এদিকে হামাস রকেট হামলা চালিয়েছে অভিযোগ করে গাজার কয়েকটি এলাকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শুক্রবার তেল আবিব শহরের দিজেনগভ স্ট্রিটের একটি রেস্তোরাঁয় হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। হামলায় ঘটনাস্থলেই নিহত হয় অন্তত 2 ইসরায়েলি, আহত হয় আরও 8 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গণমাধ্যম। হামলার সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা একটি ছবি শনিবার গণমাধ্যমে প্রকাশ করে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেয় হামলাকারীরা। মাত্র 30 সেকেন্ড পাশের দোকানে আটকে ছিলাম আমি, কিন্তু মনে হচ্ছিল কয়েক বছর। মায়ের জন্য প্রচন্ড ভয় লাগছিল আমার। প্যারিস হামলার ঘটনা টিভিতে দেখেছি, কিন্তু মনে হচ্ছিল এবার আমার সামনে একই ঘটনা ঘটছে। আমার ছেলেটাকে মেরে ফেলেছে ওরা। ওর তো কোনো দোষ ছিল না, কেন এমন হলো কিছুই বলতে পারছি না। আমি শুধু জানি ওর লাশটা পড়েছিল রাস্তায়। কেন এই হামলা সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, সন্ত্রাসী হামলার সঙ্গে এর যোগাযোগ থাকতে পারে, তবে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা মুশকিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অনুসন্ধান চালাতে। হামলাকারী কে বা কারা তা খুঁজে বের করার পাশাপাশি হামলার কারণ অনুসন্ধান জরুরি। বিশ্বে যে হারে সন্ত্রাসী হামলা বাড়ছে তাতে এর সঙ্গেও সন্ত্রাসীদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস 5 দফা রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তেল আবিব। এর জবাব হিসেবে শনিবার গাজায় হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। তবে এসব হামলায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে পশ্চিম তীরে চলমান আন্দোলন ও ইহুদিদের ছুরিকাঘাতের ঘটনায় ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে 23 জনের লাশ হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার পশ্চিম তীরের একটি হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ নিয়ে ইসরায়েল বিরোধী মিছিল করতে করতে পরিস্থিতি উত্তাল করে তোলে নিহতদের স্বজন ও বিক্ষোভরত ফিলিস্তিনিরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। বায়ু দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লিতে গাড়ির জোড় বিজোড় বিধি আরোপ সফল হয়েছে বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। এই উদ্যোগের অধীনে নম্বর প্লেটে জোট সংখ্যার ব্যক্তিগত গাড়িগুলো জোট তারিখে এবং বিজোট সংখ্যার ব্যক্তিগত গাড়িগুলো বিজোট তারিখে রাস্তায় চলাচল করতে পারবে। পরীক্ষামূলকভাবে শুক্রবার থেকে শুরু হওয়া এ নিয়ম চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। তবে রোববার এ নিয়ম প্রয়োগ করা হবে না। अभी तक का एक्सपीरियंस ये दिखा रहा है कि दिल्ली के लोगों ने এই নিয়ম আরোপের মাধ্যমে আমরা দেখেছি দিল্লিবাসী এই পদক্ষেপকে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং এটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। প্রায় অসম্ভব একটি কাজকে সম্ভব করেছে দিল্লিবাসী। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও আরও অবনতি হয়েছে দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির। এদিকে তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কবাসী। শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাবু হয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চলের মানুষজন। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দারা। ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাহাবাদ, কানপুর সহ উত্তরাঞ্চলের অধিকাংশ শহর। রোজ নেই, আজই জাদা হুয়া। আজ খুব বেশি কুয়াশা পড়েছে। কুয়াশার জন্য একটু দূরের কোনো কিছুও দেখতে পাচ্ছি না। শীতের দুর্ভোগ মোকাবেলায় 18 কোটি রুপি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে পুরো বরফের চাদরে। তুষার ঝড়ের কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যার পর কমতে শুরু করেছে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস এলাকার পানি। অন্যদিকে ইলিনয়েস, টেক্সাস, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা এবং কেন্টাকিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সতর্কাবস্থা জারি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ইলিনয়েসের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। চীনের চাইহে প্রদেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতত্ত্ব জরিপ সংস্থা। সংস্থাটি আরও জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চীনের চাইহে প্রদেশের উত্তর পূর্বে হেইলংজিন শহরে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনের সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 3টি নতুন ইউনিট গঠন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার এই 3টি ইউনিটের উদ্বোধন করেন। গেল কয়েক বছর ধরে সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা বাড়িয়েছে চীন সরকার। এর মধ্যে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের প্রতিবেশীর সাথে উত্তেজনা বাড়ায় এই বাহিনীর দিকে নজর বাড়িয়েছে চীন সরকার। বর্তমানে চীনের সেনাবাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 23 লাখ। গ্র্যামজয়ী জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী নাটালি কোল আর নেই। বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 65 বছর। দীর্ঘদিন ধরেই কিডনি ও লিভার সমস্যায় ভুগছিলেন আর&বিও জাজ ঘরানার জনপ্রিয় এই শিল্পী। 2009 সালে কিডনি প্রতিস্থাপনও করা হয় এই জনপ্রিয় শিল্পীর। 1991 সালে তার আনফরগেটেবল অ্যালবামটি অ্যালবাম অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ার ক্যাটাগরি সহ জিতে নেয় 6টি গ্র্যামি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সম্প্রতি বেশ কয়েকটি কনসার্ট বাতিলের ঘোষণা দিয়েছিলেন নাটালি কোল। প্রবাসী বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা নিয়ে নিউ ইয়র্কে ইংরেজি নববর্ষকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাঙালিরা। নতুন বছর উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর প্রতিবেদন।
বিশ্বব্যাপী অনাচার আর সন্ত্রাসের বিরুদ্ধে সকল ভয়কে জয় করে সংকল্প আর সম্ভাবনায় নতুন বছরকে বরণ করল নিউ ইয়র্কবাসী। বিশ্বখ্যাত টাইম স্কয়ারে রাত 12টায় নতুন বছরের বিগ অ্যাপল দেখতে উপস্থিত হয়েছিল প্রচুর সংখ্যক বাঙালি। আজকে আমি টাইম স্কয়ার আসছি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে। দেশবাসী সবাইকে নিউ ইয়ার শুভেচ্ছা, সবার নতুন বছরটা ভালো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি এখানে অনেক মজা করতেছি আমরা। সো হ্যাপি নিউ ইয়ার গাইস। এবং প্রত্যেকেই একে অন্যকে আলিঙ্গন করে পরস্পরের শুভকামনার মধ্য দিয়ে এই নববর্ষকে গ্রহণ করলো। ভেদাভেদহীন উৎসবে অনেকেই জানালেন নতুন বছরের সংকল্পের কথা। ধর্ম, বর্ণ, যে কোনো দেশ জাতি নির্বিশেষে যেন এভাবেই পরিবেশটা থাকুক। বাংলাদেশে যেন শান্তি আসুক আর সমৃদ্ধি আসুক, সবাই যেন একসাথে থাকতে পারে। আর বাংলাদেশের আমরা সবসময় উত্তর কামনা করি। নতুন এবছরে প্রবাসী বাঙালিদের সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। Definitely going to be a great year 2016 for everybody. I want to wish every Bangladeshi happy new year and many success to everyone. সকল অশুভ শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকেই ধারণ করেন সবাই। নতুন বছরকে বরণ করে নিতে এসে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানালেন প্রবাসীরা। শেহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাবে সময়ের সংবাদ দল। জানবে সময় টেলিভিশন নিয়ে আপনার মতামত। উত্তরের জনপদ নীলফামারী থাকছে দর্শকের কাছের যাত্রায়। সেখানকার দর্শকদের সঙ্গে আছেন সহকর্মী মিজানুর রহমান কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন কাজে এবং কারণে বাংলাদেশের যে জেলাটি ঐতিহ্যের ধারক হয়ে আছে সেটি হচ্ছে নীলফামারী জেলা। আমরা এখন কথা বলছি সেই ঐতিহ্যবাহী নীলফামারী জেলার একটি স্মৃতিস্তম্ভের সামনে থেকে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন সময় সংবাদের দর্শকরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে চলছে আমাদের এই সরাসরি অনুষ্ঠান দর্শকের কাছে। আমরা দীর্ঘক্ষণ যাবৎ দর্শকদের অপেক্ষা করতে দেখছি শুধু আমাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। আমি এখন আনুষ্ঠানিকভাবেই তাদের কাছে চলে যাচ্ছি এবং এই অনাকাঙ্ক্ষিত যে বিলম্ব হয়েছে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। কথা বলছি একজন দর্শকের সঙ্গে। আপনার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল আমার, তো বলছিলেন আপনি সময় সংবাদ সম্পর্কে আপনার যে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। সময় সংবাদ খুব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং যে লাইভে যে সংবাদগুলো সেই সংবাদগুলো খুবই ভালো হয়, যে দর্শকরা দেখে তাদের যে মনের চাহিদা সেটা মেটাতে পারে। সেই দিক থেকে আমি বলবো যে সময় যে চ্যানেলটা সেটা খুবই অন্যান্য চ্যানেলের চেয়েও একটু বেশি এগিয়ে আছে। আর এখানকার সম্পাদকীয় প্রোগ্রামটা আর যে সময় যে সংলাপ যে প্রোগ্রামটা সেটা খুবই ভালো এবং এর সময়টা যদি আর একটু বাড়ানো হয় তাহলে অনেক ভালো হয়। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাইবো, আপনার কোনো চাওয়া সময় সংবাদের কাছে আছে কিনা? এখন যে প্রোগ্রাম বা সংবাদ আমরা দিচ্ছি এর বাইরে কিছু চাওয়ার আছে কিনা? আমি সংবাদ আসলে হার্ড নিউজই পছন্দ করি। সেক্ষেত্রে আপনার সম্পাদকীয়, তারপরে সময় সংলাপ, এই বিষয়গুলো তো আছেই। আমার মনে হয় যে আপনারা যদি অন্যান্য যে চ্যানেলের যে নিউজগুলো, প্রধান প্রধান অংশগুলো, সেগুলো যদি এডিট করে একবার দেখাবার একটা উদ্যোগ নেন তাহলে মানে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শকরা তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাচ্ছেন, তাদের চাওয়ার কথাও জানাচ্ছেন। ডান দিকে এতক্ষণ কথা বললাম, আমরা যদি একটু আমাদের বাম দিকে চলে যেতে চাই, সেখানেও দর্শকরা অপেক্ষা করছেন। আমি প্রথমেই কথা বলবো এখানকার একজন কলেজ শিক্ষকের সঙ্গে। আপনার পরিচয়টা দিয়ে একটু আমাদেরকে কোনো পরামর্শ থাকলে আপনি জানাতে পারেন। আমি অধ্যক্ষ বশির রহমান, কলেজ নীলফামারী। পরামর্শ, সময় টেলিভিশনের যেটা সবচেয়ে বড় গুণ,
বস্তুনিষ্ঠ সংবাদ তারা পরিবেশন করে। আমি যেটা চাই, সময় টিভির সাজসজ্জার ব্যাপারে আরও একটু ভালো হওয়া উচিত। পাশাপাশি উপস্থাপনায় কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এ ব্যাপারে যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে মনে করি আরও ভালো হবে, এই বিশ্বাস আমি রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলবো একজন জনপ্রতিনিধির সঙ্গে। আপনার এলাকায় যেসব সমস্যা এবং সম্ভাবনা এবং ঐতিহ্য ইতিহাস রয়েছে, আপনার কি মনে হয় যে সময় সংবাদ দর্শকের চাহিদা, এবং আপনি তো জনপ্রতিনিধি, মানুষের খুব কাছে থাকেন, তো সেই হিসেবে কি আমরা চাহিদাটা কতটা পূরণ করতে পারছি, আর কি হলে ভালো হয়? না, মোটামুটি যেহেতু সময় টিভিকে বেশিরভাগ সময় আমরা সংবাদ পরিবেশনের একটা বস্তুনিষ্ঠ সংবাদ আমরা দেখতে পাই, এটা জনগণের কাছে সমর্থিত। তাছাড়াও এলাকার অনেক সমস্যা আছে, সব সমস্যাই হয়তো যে সব দেখা সম্ভব হয় তা না। তবে আমি এটা মতামত এইভাবেই রাখবো যে আমার আঞ্চলিক ভিত্তিক কিছু যদি অনুষ্ঠান করা যায়, যে আমাদের এই অঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা দুটোকে নিয়ে যদি কিছু কাজ করা যায়, তাহলে আমি মনে করি যে এলাকা বিশেষত উপকৃত হবে আর কি। কথা বলবো একজন মুক্তিযোদ্ধার সঙ্গে। তিনি আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন। এখন তার মুখ থেকে সরাসরি আমরা আসলে শুনতে চাই তিনি আমাদের জন্য কি পরামর্শ দেবেন এবং তার প্রতিক্রিয়া কি। আসসালামু আলাইকুম। সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই স্মৃতি মিলনে দাঁড়িয়ে তারা আজকে 1971 সালের আমার প্রিয় রণাঙ্গনের সাথীদের এখানে সমাধিস্থল, স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। তো আজকে সত্যি কথা বলতে কি, 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু, স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ করতে গেছিলাম। দুর্ভাগ্য আমাদের জাতির 1975 সালে সাফল্য, আমরা আসলে এ ব্যাপারে কি করতে পারি, হত্যা হয়েছে। তা আজকে 21টি বছর আমাদের উপর জগদল পাথরের মতো বসা ছিল এই দেশের কুচক্রী পৃথিবীপ্রেমীরা। ঠিক সময় মতো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যে মুক্তিযুদ্ধের চেতনা যে হারিয়ে গিয়েছিল, সেই হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ধীরে ধীরে প্রজন্ম যারা আছে তারা জানবে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধা কি এবং বঙ্গবন্ধু কি, এটা জানতে পারবে। সময় সংবাদ আসলে এ ব্যাপারে ভূমিকা রাখছে। আপনি দেখছেন বোধহয় একটি প্রোগ্রাম আমরা করছি। কথা বলবো আমরা অন্য দর্শকদের সঙ্গে যারা এখানে আমাদের কাছে অপেক্ষা করে আছেন। কয়েকজন কলেজ শিক্ষিকা তারা অপেক্ষা করে আছেন। একটু আগে আপনাদের সঙ্গে কথা হচ্ছিল আমাদের। আপনাদের যে চাহিদা মাফিক অনুষ্ঠান বা সংবাদ আমরা কি প্রচার করতে পারছি কিনা আসলে? হ্যাঁ, তা অবশ্যই। সময় চ্যানেল তো অবশ্যই একটা বস্তুনিষ্ঠ সংবাদই তারা সবসময়ের জন্য প্রকাশ করে, এটা আমাদের জন্য খুবই ভালো। তবে চাহিদা নির্ভর বলতে কি, আর আমরা চাই যে, প্রত্যাশা করি যে এই বিষয়গুলো আরেকটু সুস্পষ্ট হোক, মানুষের জন্য মেধা, মনন, চিন্তা চেতনার বিকাশ ঘটে, ঠিক সংবাদগুলো যেন সেই বস্তুনিষ্ঠ হয়, এটাই আমাদের কাম্য। আসলে নীলফামারীর এই যে জেলা, শিল্প সমৃদ্ধ একটি জেলা, বিশেষ করে সৈয়দপুর অঞ্চল এবং কৃষি এলাকার প্রধান মানুষের অর্থনৈতিক যে উন্নয়ন তাতে ভূমিকা রাখছে। শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এমন একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে আমরা আপনাদের চাহিদা আসলে সংবাদের দিক থেকে কতটা পূরণ করতে পারছি, আর কি করলে ভালো হয় বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সময় টিভি দেখি এবং সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ভিতরে আমি নীলফামারী চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি সৈয়দপুর যে সময় টিভি আপনার আছে, যেটা আমাদের শিল্প এলাকা, কুটির শিল্প, বাণিজ্য, তারপরে ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে বিসিক, বিভিন্ন এলাকা আমাদের আছে, কিন্তু এটা নিউজটা কভারিং সরকারের সহযোগিতা সব দিকে যায়। আমাদের এলাকা 28টা ব্যাংক আছে। তারপরে আমাদের এই রেভিনিউ, গোটা জেলার ভিতরে সবচেয়ে বেশি রেভিনিউ আমরা দেই। আমরা আশা করি কি আপনাদের পুরো নিউজটা পুরো কভারিং করতে পারেন আমাদের সময় টিভিতে। মিল ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলি, আরও বেকার সমস্যার সমাধান হোক, এটা বলে আমি সৈয়দপুরে সমস্যা দিকে দেখাতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। আপনার যে বক্তব্য, সেই বক্তব্যটি দর্শকদের জন্য তুলে ধরতে পারেন। সময় সংবাদ কিনে যে বক্তব্য আপনার। সময় সংবাদের যে সমস্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমরা নিত্যই দেখে থাকি। তবে সময়ের কাছে একটা আমাদের দাবি যে এখানে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ হলো বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা, এবং এইখানে ক্যারেজ এবং ওয়াগন রিপেয়ার হয়, এবং ব্রিটিশ আমল থেকেই এই কারখানার মধ্যে যে সমস্ত মেরামত চলছে, এর মধ্যে একটা নতুন ওয়ার্কশপ 1962 সালে নতুনভাবে গাড়ি তৈরি করতে শুরু করেছিল, এবং 3 দশকে 253খানা গাড়ি তার তৈরি করে। আমরা সংবাদের মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর কি করলে ভালো হয় একটু সংক্ষেপে যদি বলেন। এখন সেই ওয়ার্কশপটা বন্ধ আছে টোটালি। এখন ওইটাকে আবার নতুনভাবে যদি চালু করা যায়, তাহলে বাংলাদেশের ফরেন কারেন্সি, বিপুল অঙ্কের কারেন্সি ভেসে যাবে। কারণ আমাদের এখানকার শ্রমিকদের বেতন অত্যন্ত কম, সেই হেতু আমরা বাইরে থেকে যে সমস্ত কোচ
6 কোটি টাকা বা 5 কোটি টাকা দিয়ে ক্রয় করি, সেইগুলো আমাদের এখানে 3 কোটি টাকা 3.5 কোটি টাকায় করে ফেলা সম্ভব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যারা এই সংবাদগুলো বা আমাদের অনুষ্ঠানগুলো দেখে থাকেন তাদের সঙ্গে, কিন্তু যার মাধ্যমে এই এলাকা থেকে অর্থাৎ নীলফামারী থেকে এই সংবাদগুলো পেয়ে থাকেন তিনি আমাদের নীলফামারীর জেলা প্রতিনিধি শাকির উদ্দিন বাদল। আমি এখন তার সঙ্গে কথা বলবো। জনাব বাদল, আপনি তো অনেকদিন সময় সংবাদের সঙ্গে রয়েছেন, তো দর্শকের চাহিদা আপনি কোন দিকে লক্ষ্য করছেন বেশি সংবাদ এবং অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে? এই নীলফামারী অঞ্চলটা জানেন যে মূলত হলো কৃষি প্রধান, কিন্তু সম্প্রতি এটি শিল্প প্রধান এলাকায় পরিণত হয়েছে। এই দুটি ক্ষেত্রেই যদি আমরা নিউজগুলো পরিবেশন করছি, এখানে ছোট ছোট শিল্প কারখানা প্রচুর পরিমাণে গড়ে উঠেছে কৃষির পাশাপাশি। যদি এগুলোর সংবাদ বেশি বেশি করে পরিবেশন এলাকার লোকজন যারা আছে তারা চায় যে এগুলো বেশি বেশি পরিবেশন হোক, এবং যার ফলে এখানে ব্যাংক ঋণটা যেটা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যারা তারা পায় না, তারা আশা করে যে আমাদের সময় টিভির মাধ্যমে এই নিউজগুলো যদি যায় তাহলে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ হবে, ব্যাংক যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ হবে, এবং এরা এর থেকে লাভবান হবে। ধন্যবাদ শাকির উদ্দিন বাদল, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমি একটু আবারও বাম দিকে যারা রয়েছেন দর্শক, তাদের মধ্যে তরুণ প্রজন্মের যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনার চাওয়াটা কি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে? আসলে সময় টেলিভিশন যেটি মূলত আমি দেখছি যে আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু সময় টেলিভিশন প্রতি শুক্র এবং শনিবার যে সকাল 10টা 10 মিনিটে সম্প্রচার করে মুক্তিযুদ্ধকে জানানো নামক একটি অনুষ্ঠান, তো এর মাধ্যমে আসলে যারা তরুণ প্রজন্ম আছে যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা মুক্তিযুদ্ধকে সম্পর্কে জানার যে একটা ইচ্ছা বা আগ্রহ তৈরি হয়, এবং তারা জানতে পারে যে আসলে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, জায়গাগুলো সম্পর্কে জানতে পারে কিভাবে। ধন্যবাদ তোমাকে। দর্শক, আমরা একটু শেষ করতে চাই, তবে তার আগে আমাদের এই বাম দিকে যে দর্শকরা রয়েছেন তাদেরকে আরেকটু সুযোগ দেওয়ার আমি চেষ্টা করছি। তো আপনি আসলে আপনার প্রতিক্রিয়া সংক্ষেপে জানাবেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম নীলফামারী অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এখানে রিপোর্টারের সঙ্গে যদি ক্যামেরাম্যান ভালো একটা ক্যামেরা দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা বেশি বেশি রিপোর্ট দেখতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম নীলফামারী থেকে, নীলফামারীর যে শহীদ স্মৃতি যে চত্বরটি রয়েছে এখান থেকে আমরা কথা বলছিলাম, এবং এই দর্শকরা আমাদেরকে তাদের প্রতিক্রিয়ার কথা জানালেন। আমরা আগামীকাল লালমনিরহাট থেকে কথা বলবো, সেই আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। দর্শকদের যে প্রতিক্রিয়া আমরা জানলাম তাতে নীলফামারীর মানুষকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। যাব লালমনিরহাটে আগামীকাল, সে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে থাকুন সময়ের। দর্শক, উত্তরের জনপদ নীলফামারীতে ছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। তিনি জানালেন সময় সংবাদের কাছে দর্শকদের চাওয়া পাওয়ার খবর। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 3 সেনা ও 4 হামলাকারী নিহত। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করতে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা ওবামার। সোমবার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে বৈঠক। পুনর্দখলের 5 দিনের মাথায় ইরাকের রামাদি শহরের সেনা ক্যাম্পে আইএসের হামলা। গেল 1 মাসে আইএস ও ইরাকি বাহিনীর লড়াইয়ে মারা গেছে 1000 মানুষ। এবং ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার দায়ে সৌদি আরবে শীর্ষ শিয়া নেতার শিরশ্ছেদ। একই অপরাধে আরো 46 জনেরও মৃত্যুদণ্ড কার্যকর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।